ভয়াবহ আগুনে ভস্মীভূত করাইল বস্তির প্রায় ১,৫০০ ঘরবাড়ি। ৫ ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর রাত কাটল খোলা আকাশের নিচে। আবার আগুনের তীব্রতার কারণ গ্যাস সিলিন্ডারের কারণে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার। আমার ভিন্দানো কাপড়টাই আছে, আর কিছুই নাই রে বাবা, সব শেষ। খালি সেনাটা লয়ে বার হইছে। ফায়ার সার্ভিস আসছে, চিপা দিয়ে ঢুকতে পারে না। মনোনয়ন ঘিরে বিএনপিতে প্রকাশ্য অন্তর্কোন্দল। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত ৬০টি আসনে চলছে বিক্ষোভ। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস নীতি নির্ধারকদের। আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে দুই একটা ক্ষেত্রে। যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে। গণভোটের ব্যালট হবে রঙিন। টানা প্রচারণা চালাবে সরকার। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন। নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের সহযোগিতা চায় ইসি। আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না। আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। চট্টগ্রামে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। ঋতু পরিবর্তনের সময়টায় বেড়েছে সাধারণ ফ্লু সংক্রমণ, বলছেন চিকিৎসকরা। কাশিটা বেশি, ঠান্ডাতে বমি হয়েছিল। এর মধ্যে ঠান্ডা থেকে কিছু নেইছে, মোটামুটি এখন মোটামুটি সুস্থ আছে। এভাবে বাচ্চাদের অনেক ক্ষতি হয়েছে, কারণ ডেলি মনে করেন এখানে 2-3জন বাচ্চা মারা যাইতেছে। কর্পোরেট ট্যাক্স কমিয়ে করজাল বিস্তৃত করার পরামর্শ ব্যবসায়ীদের। ডিসেম্বর থেকে বন্ড ব্যবস্থা অটোমেশনের আওতায় এলে কর ফাঁকি কমবে আশা এনবিআরের। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১,৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে। সর্বস্ব হারিয়ে আশপাশের সড়ক ও টিএনটি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। ফায়ার সার্ভিস জানায় ১৯টি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় প্রতিটি বাড়িতেই গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগুনের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যার কাছাকাছি সময় ভয়াবহ আগুন লাগে মহাখালীর কড়াইল বস্তিতে। সন্ধ্যা ৫টা ২২ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কড়াইল বস্তিতে লাগা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে শত শত ঘরবাড়ি। আগুনের ভয়াবহতার মধ্যে কোনো রকমে জীবন নিয়ে বস্তির বাইরে বেরিয়ে আসে মানুষ। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বস্তি জুড়ে। ভয়াবহ আগুন, আপনারা নিজ চোখে দেখতেছেন, এখনো জ্বলতে আছে। আমি অজ্ঞান হয়ে গেছি, আমার পোলার কোনো মতো নিয়ে এসেছি, মানুষের পাড়া খাইয়ে মরে গেছে। খাট মাছ সব পুড়ে গেছে, কোনো কিছু বের করতে পারছি না। ফায়ার ফাইটাররা আগুন নির্দিষ্ট এলাকায় আটকে রাখার চেষ্টা করেন, তবে ফায়ার ফাইটারদের সেই চেষ্টা আগুনের তীব্রতার কাছে বারবার ব্যর্থ হয়। বলা যায় আগুন কোনো রকম বাধা ছাড়াই পুড়িয়ে ছাই করেছে বস্তিবাসীর সহায় সম্বল। রুম পুরা জানি ভাঙি চুরি ফেলাইছে, আর আমরা শখ বিছনা পাতা যা যা আছে আমাদের শখ খেয়ে আসছি, খালি শুধু এই ব্যাগটা নিয়ে আমরা চলে আসছি জীবন বাঁচার জন্য। আবার আগুনের তীব্রতার কারণ গ্যাস সিলিন্ডারের কারণে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার। ফায়ার সার্ভিস আসছে, কিন্তু চিপা দিয়ে ঢুকতে পারে না। ওই আসার তো কোনো লাভ নাই। লাভ আছে প্রতিটা ঘর মনে করেন 3 তলা 4 তলা, আগুনের মনে করেন তীব্রতা এই কারণে সরাই গেছে। সর্বস্ব হারিয়ে সড়ক ও মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। তিলে তিলে জমানো অর্থ ও সামগ্রী হারিয়ে অনেকে বিলাপ করছেন। আর অনেক ক্ষতি হয়েছে, 2-2.5 লাখ টাকার জিনিস গড় কইলে কি হবো, কইলে কিচ্ছু হইতো না। আমি অনেক খালি ওই বন্ধুদের পড়তো না, আমার আর কিছু নাই। আমার ভিন্দানো কাপড়টাই আছে, আর কিছুই নাই রে বাবা, সব শেষ। খালি সেনাটা লয়ে বার হইছিলাম।
ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে না পারায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পানি সংকটেও অল্প সময়ের জন্য আগুন নেভানোর কাজও বন্ধ থাকে। এ সময় আগুন আরও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। এরপর বস্তির ভেতরের খালে পাম্প বসিয়ে দীর্ঘ পাইপ জোড়া লাগিয়ে পানি দেয়া শুরু হলে আগুন একটা গণ্ডির মধ্যে রাখতে সমর্থ হয়। আগুনের উৎসের কাছে পৌঁছাতে না পারার কারণেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস। আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায়, যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের। আমরা 10:35 আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই। যে আনুমানিক 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মহাখালীর কড়াইল বস্তিতে 90 একর জায়গার ওপর 10,000-এরও বেশি ঘর রয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কড়াইল বস্তির সরু অলিগলিতে রাত নেমেছে অসহায় মানুষের আর্তনাদে। আগুনে পুড়ে ছাই হয়েছে বস্তিবাসীর মাথা গোঁজার ঠাঁই। রাতের আধারে সর্বনাশ আগুনের কুণ্ডুলির সাথে পুড়ে ছাই হয়ে গেছে তিলে তিলে জমানো শহুরে জীবনের স্বপ্ন। অসহায় মানুষের দীর্ঘশ্বাসে ভরা বিভৎস সে রাতের কথা জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। প্রায় 5 ঘন্টা পর মঙ্গলবার রাত 10:35 নিয়ন্ত্রণে আসে কড়াইল বস্তির আগুন। ছোট খোপ খোপ ঘরগুলো ততক্ষণে পুড়ে ছাই। আগুন নেভানোর পরও ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। এর মধ্যেই দিকবিদিক মানুষের ছোটাছুটি, নিজের শেষ সম্বল খুঁজে ফিরছেন কেউ কেউ। আগুন থেকে কোনো রকম রক্ষা পেলেও অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় নিম্ন আয়ের মানুষগুলো। ঘর পুড়েছে, সাথে ছাই হয়েছে প্রয়োজনীয় সামগ্রী। পরনের এক টুকরো কাপড়ই এখন তাদের একমাত্র সম্বল। জানাল যখন শুই দিছি দেই এই জায়গার মধ্যে আগুন দেই কেত আর আমার হুশ নাই, আমি কইতে পারব পরে খাইলে হাতে মোবাইলটা নিছি আর হাত ব্যাগটা লইছি, লইয়াই আমি দৌড়াই বাড়িয়ে গেছি। থাকার জায়গা নাই, যাগো আত্মীয় স্বজন আছে হয়তো তাগর বাসা যায় 2-1 থাকবো, যাগো আত্মীয় স্বজন নাই তারা এইভাবে পইরা থাকবো। খালি পিনবনের কাপড় দিয়েছে, কোনো পোলাপানের কাপড় এক চিট বাই করতে পারি, ঘরে কোনো কিচ্ছু বাই করতে পারি নাই। রাতের হিম ঠান্ডায় খোলা আকাশের নিচে তখন শত শত মানুষ। শিশু ও নারীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। নিঃস্ব মানুষগুলোর চোখে তখন দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আমার ভূত কো, আমার নাতি কো, আমার জি কো, আমি তো খুঁজতে খুঁজতে আমি গত্তাটা শুতাম। আমার ভূতের কত পাঞ্জাবি আসছিল, আমার কাপড় আসছিল। আরো আত্মীয় স্বজন আছে, ওদের বাসায় থাওয়ার লাগবে। চিরামুড়ি টিড়ি খায়া টায়া আমি লইলাম, চিরামুড়ি বইনেরও নিতে আইছি, ব্যাগনারে নিতে আইছি। বিকাল 5টা থেকে রাত এখন কয়টা বাজে? 2টা বাজে গেছে। এখন পর্যন্ত আমরা পানিও পাই না এখন পর্যন্ত। মাথা গোজার ঠাঁই হারানোর পাশাপাশি খাবারও নেই অসহায় মানুষগুলোর। দুর্ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটির প্রশাসক। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বাচ্চাদের পোশাক বা বাচ্চাদের খাবার গুরুত্বপূর্ণ, নারীরা খুব ভালনারেবল হয়ে গিয়েছে সেটা, এবং ওষুধ আর এবং তারপর যে এই 1500 ঘর চাইলেই কিন্তু 1500টা পরিবার হাত দিলেই 1500টা ঘর আবার রিসেটেলমেন্ট করা যাবে, রিহ্যাবিলিটেশন করা যাবে। তো সুতরাং এইভাবে যদি আপনারা এগিয়ে আসেন, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তো আমরা আসছি। এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে খাবারের ব্যবস্থা করা, তাদের আনুষঙ্গিক যেসব প্রয়োজনীয়তা সেগুলো নিশ্চিত করা, তাদের কাপড়ের ব্যবস্থা করা, এই শীত বস্ত্রের ব্যবস্থা করা, এটা আমরা করব। এবং একই সাথে এই মানুষগুলো যেন খুব দ্রুত তাদের নিজেদের ঘরে ফিরে আসতে পারে, এজন্য সরকার ব্যবস্থা নেবে। রাতে অনেকেই ছুটে আসে ত্রাণ নিয়ে, কিন্তু এত মানুষের জন্য সেই সাহায্য যেন পর্যাপ্ত না। অসহায় মানুষগুলোর সামনে এখন বেঁচে থাকার নতুন সংগ্রামের প্রস্তুতি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কড়াইল বস্তিতে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। সবশেষ জানবো ফয়সালের কাছ থেকে। ফয়সাল, আগুনে ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা এখন কোথায় আছেন, কিভাবে আছেন, এবং তাদের সহায়তার জন্য যে আশ্বাস দেওয়া হয়েছে তার প্রতিফলন কেমন দেখছেন? সোহার, যে সকল পরিবারগুলো আসলে গত রাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, লেলিহান আগুনের যে শিখা, সেই শিখায় যে সকল মানুষের ঘর বাড়ি সহায় সম্বল যা ছিল সব
খুঁয়েছেন। তারা রাতে পুরো রাতটাই তারা আসলে অনেকটা কষ্টে এবং মানবেতর জীবনযাপন করেছিলেন। তাই সেখানে তাদের যেমন খাবারের সংকট ছিল, ঘুমানোর সংকট ছিল। সেই জায়গা থেকে সকাল হওয়ার পরপরই তারা মূলত তাদের যে আবাসস্থল সেখানে তারা ফিরে এসেছেন। এবং এখানে আমরা যদি এখানকার চিত্র বলি, শুধুমাত্র যে কংক্রিটের দালান কোঠাগুলো ছাড়া প্রায় সব কিছুই পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। সেখানে অবশিষ্ট বলতে আর কিছু নেই, কিছু বাকি নেই। কিন্তু আমরা দেখছি এখানে যে সকল পরিবারগুলো রয়েছেন তারা রাতটি যেখানে বিভিন্ন খোলা স্থানে কিংবা সকাল সকালই তারা কিন্তু তাদের যে আবাসস্থল ছিল যেগুলো পুড়ে ছাই হয়ে গেছিল সেখানে এসে তারা চেষ্টা করছেন যে যদি পরিবারের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আদৌ অক্ষত থাকে সেই চেষ্টাই করছেন। যদি এখানকার বর্ণনা দিই, একেবারে এখানকার টিনের চালা থেকে শুরু করে তাদের ঘরের যে আসবাবপত্র কিংবা তাদের যে থাকার যে বন্দোবস্ত সবকিছুই পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। সকলেই এসে তারা এখন শুধুমাত্র যে পোড়া টিনগুলো পড়ে আছে, যদি ক্যামেরায় দেখাই, শুধুমাত্র সেই টিনগুলো কিংবা তাদের যে আনুষঙ্গিক জিনিসগুলো পোড়া সেগুলো তারা চেষ্টা করছেন সেগুলোকে গুছিয়ে আবারও নতুন করে কিভাবে তারা তাদের জীবন শুরু করতে পারেন। আমরা এখানে থাকা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে রাতে বেশ কয়েকটি রাজনৈতিক দল কিংবা ব্যক্তি উদ্যোগ এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিক্ষিপ্তভাবে কিছুটা তাদেরকে সহায়তা করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত তাদের যে পরিমাণ সাহায্য সহযোগিতার প্রয়োজন সেই পরিমাণে কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে সহযোগিতা এসে পৌঁছায়নি। হয়তো আপনি জানেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। হয়তো দিনের যেহেতু শুরু হয়েছে, হয়তো দুপুরের মধ্যেই সরকার এবং বা বিভিন্ন ব্যক্তি সংস্থার পক্ষ থেকে হয়তো সাহায্য সহযোগিতা আসতে পারে। সোহাগ, আমরা এমনটাই আশা করছি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্য। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত 60টি আসনে চলছে বিক্ষোভ, যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী, জানিয়ে বিব্রত বিএনপি। তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সেই সঙ্গে মনোনয়ন পাননি এমন যোগ্যদের মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা। সাইফুদ্দিন রবি জানাচ্ছেন বাকিটা। 237টি আসনে কেন্দ্রের মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপির তৃণমূল। প্রায় এক মাস পরেও মনোনয়ন বঞ্চিতের পক্ষে সরব নেতাকর্মীরা। ঘোষিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টা করছেন তারা। অন্য পার্টিকে আমরা চাইও না, অন্য পার্টি আমরা মানিও না। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথায়। কোথাও কোথাও প্রার্থী বদলের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মনোনয়ন প্রাপ্তির সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনাও আছে। মূলত বিতর্কিত ১/১১ সংস্কারপন্থী, হাইব্রিড কিংবা বহিরাগত দাবি তুলে এই বিক্ষোভ। ত্যাগীদের মূল্যায়ন হয়নি এমন অভিযোগে দেশের নানা প্রান্তে ঘোষিত 237টি আসনের মধ্যে 60টির অধিক আসনে বিক্ষোভ অব্যাহত রেখেছে তৃণমূল। কর্মীদের দাবি প্রার্থী পরিবর্তনের। প্রতিদিনই নতুন নতুন এলাকা যুক্ত হচ্ছে এই বিক্ষোভের তালিকায়। 17 বছরে একটি মামলা নাই, কারো কোনো নেতা কর্মীর পাশে ছিল না। এক যুগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন। এই মিটিং মিছিল তো চলমান থাকে, তাহলে আমরা দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়ব। দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে। বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর তৃণমূলের বিক্ষুব্ধ এমন প্রতিক্রিয়ায় বিব্রত হলেও এটিকে স্বাভাবিকই বলছেন দলের শীর্ষ নেতারা। স্বাভাবিকভাবে যারা উৎসাহী ছিল, আশা করেছিল, তারা মনোনয়ন পায়নি, তাদের সমর্থক আমাদের নেতাকর্মীরা অনেক আছে এবং তারা কিছু জায়গায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমার মনে হয় একটু সময় গেলে এটা সঠিক হয়ে যাবে। মনোনয়ন পরিবর্তন দাবি যাচাই বাছাইও করছে কেন্দ্র। সেই সঙ্গে চেষ্টা চলছে সমঝোতারও। কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের আভাসও দিচ্ছেন নীতি নির্ধারকরা। আশ্বাস দিচ্ছেন মনোনয়ন বঞ্চিতকে নানাভাবে মূল্যায়নের। দিক নির্দেশনা তো আমাদের দলের থেকে আগে থেকেই দেওয়া হয়েছে যে দল তাদেরকে মূল্যায়ন করবে এবং সুযোগ অনেক আছে, তো সেই জন্য অপেক্ষা করতে হবে। আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে মূল্যায়ন করব, কিন্তু মনোনয়ন একজনকেই দিতে হবে। যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না, আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে।
দুই একটা ক্ষেত্রে যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে, তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না। তবে তফসিলের পর দলের চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা হলে এমন বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কঠোর হবে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রংপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে সন্ত্রাসী আখ্যায়িত করে মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সমর্থকরা। করেছেন মশাল মিছিল এবং সংবাদ সম্মেলন। পরবর্তীতে এসব বিষয় নিয়ে পাল্টা বক্তব্য দেন মনোনয়নপ্রাপ্ত মোহাম্মদ আলী সরকার। এই নিয়ে তোলপাড় চলছে আসনটিতে। বলে তাদের মুখে থুতু দেন না কেন? ও তো আমার কর্মী ছিল, আহ্বান করবে এইটুকু, যতটুকু ভুল করছে করুক, কাল ধরি তবা করি, বিএনপির সাথে থাকো, আমাকে ওরা ভোট দেন। রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকারের এই মন্তব্য নিয়ে তোলপাড় চলছে। তার বিরুদ্ধে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক সমর্থকরা মনোনয়ন বাতিল চাওয়ার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। এরপর থেকে উত্তাল বদরগঞ্জ। মোহাম্মদ আলীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনেরও অভিযোগ তুলেছেন আজিজুল হক সমর্থকরা। আওয়ামী লীগের সঙ্গে তার একটা কানেক্টিভিটি ছিল এবং আছে, এটা মানে ওপেন সিক্রেট। আমরা দল করলাম, আমরা দলের নিবেদিত লোক, আজকে আমাদের কান ধরতে বলে, এটা কোন কথা? কুরুচি বক্তব্য প্রতিবাদে আমরা সবাই তার মনোনয়ন বাতিল এবং তার পরিবর্তে এখানে যাকে যোগ্য মনে করে তাকে নমিনেশন দেওয়া হোক। এদিকে মোহাম্মদ আলীর পক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির একাংশ। তাদের দাবি, জামায়াতের এজেন্ট হিসেবে তারা ধানের শীষকে হারাতেই প্রার্থী নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। যদি তারা দল করে, যদি হাইকমান্ডকে বিশ্বাস করে, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেয়, তাহলে তাদেরকে দলের বাইরে যেতে পারবে না। উনি হচ্ছে বদরগঞ্জ তারাগঞ্জের রাজনৈতিক অভিভাবক, যেখানে বসে থেকে আজকে যারা আন্দোলন সংগ্রাম করছে তারাও তাদের আইডেন্টিটি তৈরি করেছে। যিনি আজকে বিশৃঙ্খলা করতেছেন তিনি পৌর বিএনপি আহ্বায়ক ছিলেন। আজকে ভাড়া করা জামাতের লোকজন নিয়ে এসে বিএনপি বানায় মিছিল মিটিং করা হচ্ছে, শুধুমাত্র এই সিটটি যাতে বিএনপি না পায়, জামাতের সঙ্গে যোগসাজশে এটি করা হচ্ছে। এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে মোহাম্মদ আলীর বক্তব্যকে দলীয় শিষ্টাচার বহির্ভূত দাবি করে মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কার চান মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক। অন্যদিকে নিজের বক্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার। তার প্রার্থিতা আমরা বাতিল পূর্বক যাকে ভালো মনে হবে তাকেই করলে আমরা ধন্য হব। আমরা আশাবাদী রংপুর 2 বাংলাদেশ 20 নির্বাচনী এলাকায় আমরা প্রার্থীকে বিজয় লাভ করতে সক্ষম হব। আওয়ামী লীগের লোক যারা ভালো মানুষ তারা আমাকে ভোট দেবে, সেইটা বলছি। একজন আমাকে বলতেছিল এইরকম, কিছু লোক বলতেছে আপনার নাকি নমিনেশন বাতিল হবে, অন্য কেউ পাবে। ওই তখনই বলছি, মানে যারা বলতেছে তাদের মুখে থুতু দেন না কেন? বলেন তারা কি কেন এই কথা বলছে? যারা দল করবে, দলের সিদ্ধান্ত তারা মানবে। আমাকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান। মোহাম্মদ আলী সরকার একসময় জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। 2018 সালে বিএনপির প্রার্থী হয়ে ভোট করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। ফলে সংসদ নির্বাচনের দিনই হচ্ছে বহুল আলোচিত গণভোট। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন 4টি প্রশ্নের জন্য উত্তরের সুযোগ থাকছে মাত্র একটি। রঙিন ব্যালটে একটি হ্যাঁ বা নাতে টিক দিয়ে মতামত জানাবে ভোটার। এসবে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান 5 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা। কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার যমুনায় যার অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বিকেলে বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল 30টি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছেছে। এছাড়া যারা এখনো স্বাক্ষর করেননি তারাও বিষয়গুলোতে সম্মত। আসিফ নজরুল জানান, গণভোটের প্রশ্ন থাকবে একটি। নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা নিয়ে 4টি প্রস্তাব থাকবে। একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ
সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হ্যাঁ এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দিবেন। গ্রহণ পদ্ধতি, ভোটার আসা যাওয়া ও গণনা জাতীয় সংসদ নির্বাচনের মতোই হবে। ভোট গ্রহণে কোনো কেন্দ্রে ঝামেলা হলে অধিকাংশ ক্ষেত্রে যে ভোট পড়বে তা বিবেচনা করে পুনরায় ভোট হবে কিনা তা নির্ধারণ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন, ৫ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে। 10টি জোনাল অফিসের মাধ্যমে আগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। দেশে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার মানে আমরা 5 তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব। ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি ক্রমাগতভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দেব, যাতে শেষের দিকে যে চাপটা না পড়ে। সবাই যেন গণভোটের ব্যাপারে জানতে পারেন সেজন্য 3 মাস ব্যাপী প্রচারণা চালাবে সরকার। আরপি অনুযায়ী যে 4 পেশার ব্যক্তিরা ভোট দিতে পারবেন তাদের মধ্যে সংবাদকর্মীরা নেই। 8টা ভাগে রিজিয়নে ভাগ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রবাসীদের কাছেও এই আপনার গণভোটের ব্যালট একই ইনভেলপে পাঠানো হবে। একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, পাশাপাশি সাথে একই ইনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে। ব্রিফিংয়ে জানানো হয়, ভারতের প্রবাসীরা নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করতে চাইলে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। ভারতের প্রবাসীরা, আপনি তো ভারতের প্রবাসী কয়েকজনের ব্যাপারে জানতে চাচ্ছেন। যাই হোক, এটা ইলেকশন কমিশন দেখবে। আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শীত অনুভূত হওয়ার সাথে সাথে চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগ শিশু। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। ঋতু পরিবর্তনের এই সময়টায় সাধারণ ফ্লু ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায় বলছেন চিকিৎসকরা। 7 মাস বয়সী এই শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে ভর্তি। এখানে চিকিৎসাধীন আছে আরও শতাধিক শিশু। সবারই ঠান্ডাজনিত সমস্যা। ঠান্ডা জ্বর এগুলো হচ্ছে, আমরা তো অনেক টেনশন আছে এগুলো নিয়ে। নিউমোনিয়া হয়েছিল, একদম কাশিটা বেশি, ঠান্ডাতে বমি হয়েছিল এর মধ্যে। পরপর আমরা রাত 2টার দিকে এখানে ভর্তি দিয়েছিলাম। শুধু চট্টগ্রাম মেডিকেল নয়, মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতাল সহ সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র একই। শিশু ওয়ার্ডে শয্যার চেয়ে রোগী বেশি। চিকিৎসকদের মতে এই মৌসুমে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, বিশেষ করে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, এমনকি অনেকের শ্বাসকষ্টও বাড়ে। শীতের শুরুর অংশটা একটু নিউমোনিয়াটা বেশি হয়। এই সময় আবহাওয়াটা আসলে দিনের বেলা গরম থাকে, ঘাম হয়, পরিবেশ দূষণ আছে, আর রাতের বেলা দেখা যায় শেষ সাথে ঠান্ডা পড়ে। এই আবহাওয়ার যে উঠানামা, এই উঠানামাটা আসলে এই ধরনের জীবাণু বৃদ্ধির একটা মূল কারণ। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম অঞ্চলে শীত অনুভূত হচ্ছে। এরপর থেকে শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা, এমনকি আশেপাশের জেলা থেকেও অনেক শিশু ভর্তি হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে। বাচ্চাদের ঠান্ডা বা জ্বর, সর্দি কাশি হচ্ছে, এভাবে বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে। কারণ ডেলি মনে করেন এখানে 2-3জন বাচ্চা মারা যাইতেছে ঠান্ডা থেকে, নিউমোনিয়া থেকে। আমাদের বাচ্চা হয়েছে খিচুনি, ঠান্ডা থেকে খিচুনি হয়েছে, মোটামুটি এখন মোটামুটি সুস্থ আছে। কেরানির হাট থেকে আসি সাতকানিয়া, ওখানে 2 দিন আসছিলাম ভর্তি। ওখান থেকে সকাল 6টায় এখানে ট্রান্সফার দিছি। আমরা আজকে 3 দিন ধরে এখানে আছি। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কর হার না বাড়িয়ে বরং করজাল বিস্তৃত করার পক্ষে ব্যবসায়ী উদ্যোক্তারা। এনবিআর চেয়ারম্যানের মতে, কর আদায়ের পুরো পদ্ধতি ডিজিটালাইজড হলে জটিলতা অনেকটাই কমে আসবে। প্রয়োজনীয় তথ্য নথিবদ্ধ হলে কর ফাঁকিও থামানো যাবে। ডিসেম্বর থেকে বন্ড ব্যবস্থা পুরো অটোমেশনের আওতায় আসবে।
এনবিআরের আদায়কৃত প্রত্যক্ষ করের বড় অংশ আসে কর্পোরেট ট্যাক্স বা কোম্পানি কর থেকে। কোম্পানির আয়ের উপর কর আরোপ করে সরকার। বাস্তবতা হচ্ছে প্রতি বছরই এ খাতে লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়ে এনবিআর। কর্পোরেট হাউস ও রাজস্ব কর্মকর্তাদের বোঝাপড়া নিয়ে অভিযোগ কম নয়। ব্যবসায়ীরা বলছেন প্রতিযোগী দেশের তুলনায় করের হার কিছুটা বেশি। বৈষম্য আছে খাতভিত্তিক কর হারেও। আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক নিয়ে বিভক্তি ও উৎসে কর, দ্বৈত করের বোঝা নিয়েও আছে ব্যবসায়ীদের ক্ষোভ। হার কমিয়ে করজাল বিস্তৃতের প্রস্তাব তাদের। ট্যাক্সের সিস্টেমটা অ্যাকচুয়ালি আপনার ঢেলে সাজানো উচিত। হঠাৎ করে একটা ট্যাক্স বাড়িয়ে দিল, এবং কর্পোরেট ট্যাক্স যে জিনিসটা অনেক সময় দেখা যায় যারা বড় বড় প্রতিষ্ঠান তারা সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে তারা সেরকম সুযোগ পাচ্ছে না। অ্যাডজাস্টমেন্টগুলো যেন টাইমলি প্রপারলি করা হয়, এবং এটার সাথে সাথে অন্য যে লাইক আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের টেক্সটাইল আছে, তো তাদেরও কর্পোরেট ট্যাক্সটা যেন একটা মিনিমাম লেভেলে নিয়ে আসা হয়। আয়কর আইনজীবীরা বলছেন নথি ও তথ্য যাচাইয়ের ভোগান্তিও দূর করা প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি কোম্পানি ছোট ছোট আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে না করলেই অডিট সংক্রান্ত জটিলতায় পড়তে হয়। আইনজীবীর মতে কর প্রদানের পদ্ধতি সহজ হলে বাড়বে কর্পোরেট ট্যাক্স আদায়। টোটালি আমি ব্যাংকে যাইতে পারতেছি না, অথবা আমি আসলে ব্যাংকটা ওইভাবে আমি আমলে নিতে পারি না বা আমি বুঝতে পারি না। এই কারণে আমার সামান্য ভুলের কারণে আমার ট্যাক্স যেখানে 20 থেকে 22.5%-এর ভিতরে থাকার কথা, এটা 27.5%-এ যায়। এতে করে একটা কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। এসএমই কোম্পানিগুলো তারা উঠতে পারে না। ট্যাক্স দাখিলের গোটা প্রক্রিয়া ডিজিটালাইজড হলে হয়রানি অনেকটা কমে আসবে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। এরই অংশ হিসেবে আগামী মাসে রপ্তানিমূলক শিল্পে বন্ড ব্যবস্থা স্বয়ংক্রিয় করতে চায় এনবিআর। আমাদের বন্ড অটোমেশনের একটা কম্পালশন আমরা তৈরি করব। যেই মডেলগুলো রেডি আছে, বিশেষ করে ইউডি এবং ইউপির, সেগুলো আমরা আগামী 1 ডিসেম্বর থেকে কম্পালসারি করতে চাই। আমরা আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন সেটাকেও ডিজিটালাইজ করব। আমাদের রিটার্ন সাবমিশনের জন্য অ্যাপ তৈরি করব। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। আমরা অডিট সিলেকশনটাকে ট্রান্সপারেন্ট করেছি। জরিমানা ছাড়া কর্পোরেট হাউসগুলো আগামী বছরের 15 জানুয়ারির মধ্যে রিটার্ন দাখিল করতে পারবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ডুবে আছে মেহেরপুরের 1000 বিঘা মাঠ। 3 ফসলি জমিগুলো অনাবাদি পড়ে থাকায় বিপাকে পড়েছেন সদর উপজেলার 10 গ্রামের কৃষক। সমস্যা সমাধানে নিমজ্জিত জমি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে, তবে ফসল ফলাতে না পেরে ক্ষতি নিয়ে শঙ্কায় চাষিরা। নীল সবুজের মিশেলে অপরূপ এক বিল, তবে নৈসর্গিক এই সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে কৃষকের চাপা কান্না। প্রায় 1000 বিঘা ফসলি জমি ডুবে আছে পানির নিচে। মেহেরপুর সদর উপজেলার সিংহাটি, বর্ষিবাড়িয়া, পাটকেলপোতা, শিমুলতলা, নতুন দরবেশপুর, দীঘলকান্দি সহ প্রায় 10 গ্রামের মাঠ নিমজ্জিত। প্রতি বর্ষায় টইটুম্বুর হয়ে যায় এসব জমি। সে সময় ধান, পাট সহ বিভিন্ন ফসল চাষ করেন কৃষকরা। শুকনো মৌসুমে পানি সরে গেলে আবাদ হয় সবজি ও রবি শস্য। তবে এবার পানি আটকে থাকায় পড়ে আছে 3 ফসলি জমিগুলো। এটা পাটাপুকুর বিল, এই এলাকায় হাজার বিঘি জমি। এখানে পানির কারণে কোনো খেতি খামারি কাজ হয় না। হাজার বিঘে জমি এই মাঠে, এই জমিতে সম্পূর্ণ সব ধান ছিল। সে ধান তো কেউ নিয়ে যেতে পারল না, মাঠের থেকে কেউই নিয়ে যেতে পারল না। ধান সব গেল ডুবি। আমরা তামাক করি, ভুটকো করি, পেঁয়াজ করি, রসুন করি, ধান করি, এখন তো কিছুই করতে পারবো না। সব ডুবি তো হারিয়ে গেল। এই যে এখন যে আমরা কি করব বলেন, এখন তো আমাদের তো আর কোনো আবাদ করার আর সুযোগ নেই। এখন তো শুধু পানি, তাহলে আমরা কি করব? চৈত মাস ছাড়া আমাদের মনে করেন যে আর কোনো হবে না, আবাদ হবে না আর কিছু। কৃষকরা বলছেন পানি নিষ্কাশনের পথগুলো খননের অভাবে ভরাট হয়ে আছে। ব্যক্তি মালিকানাধীন কিছু পুকুরের কারণেও পানি বের হতে পারছে না। পরবর্তী আবাদ নিয়ে শঙ্কায় কৃষক। 6 থেকে 7 মাস এখানে কোনো ফসল চাষ করতে পারছে না। জমি হয়ে গেছে এবার এবছরে 1 ফসলও হচ্ছে না। তো এই খাল, এখান থেকে আমাদের একটা খয়রামারি খাল আছে, এই খালটা দিয়ে পানিটা বের হয়ে যেত। কিন্তু এখন কিছু অসাধু লোক তারা তাদের জমির পাশের জমির থেকে সরকারি জমিগুলা পুকুর করে নিয়ে এখন তারা ওই খালটাকে বাধাগ্রস্ত করেছে। এখন আমরা যে ভুট্টো আসছে, তামাক আসছে, যেটা চাষ করব, সে চাষটা করতে পারছি, সব পানিতে লোড। তাহলে আমরা কি খাবো?
কারণ আমরা তো এখন মনে করেন এই পানির জন্য খুবই একটা কষ্টের ভিতরে আছি। এই পানিটা যদি বেড়ানো কোনো লাইন করতে পারে সরকার, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। ডুবে যাওয়া ফসলের মাঠ পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। পানি উন্নয়ন বোর্ড, এছাড়া সহকারী কমিশনার ভূমি, এছাড়া অন্যান্য দপ্তরগণের সাথে বসে এবং গণশুনানির মাধ্যমে আবার আমরা ইনশাল্লাহ এটা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবো। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সিরাজগঞ্জের শীতের সবজির বাজার পরিস্থিতি জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর দাম কি কিছুটা কমেছে কিনা জানাবেন বিস্তারিত। সোহার, ইতিমধ্যেই কিন্তু আসলে আপনারা জানেন সিরাজগঞ্জ জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা। এই জেলায় কিন্তু প্রচুর পরিমাণ সবজি এখানে উৎপাদন হয়, যে কারণে কিন্তু এই সিরাজগঞ্জ জেলার চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আসলে সিরাজগঞ্জের এই সবজিগুলো চলে যায়। অর্থাৎ সেই সবজি কিন্তু আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজির দাম কিছুটা হলেও কমেছে। তারপরে কিন্তু কিছু কিছু সবজির দাম এখন পর্যন্ত অনেকটাই বৃদ্ধি রয়েছে। বিশেষ করে নতুন আলু নেমেছে সোহার, সেই নতুন আলু আমরা দেখছি। সেই নতুন আলু কিন্তু আজকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পুরাতন আলুগুলো বিক্রি হচ্ছে মাত্র 25 টাকা কেজি দরে। সেই সাথে এখানে আপনার ফুলকপি, বাঁধাকপি, বাকলুরি এবং লাউ, বেগুন, বাঁধাকপি, শসা, করলা, সিম সব ধরনের সবজি কিন্তু, গাজর এবং টমেটোও কিন্তু নেমেছে বাজারে, এবং সেগুলো কিন্তু দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা হলে এই সপ্তাহে আমরা কম দেখছি। তবে বেগুন কিন্তু আসলে বেগুনের দামটা কিন্তু এখন পর্যন্ত কমছে না, কারণ বেগুনের দাম কিন্তু এখনও সেই প্রায় 100 টাকার উপরেই বেগুনের দামগুলো এখনও চলমান রয়েছে। লাউগুলো কিন্তু আসলে 50 থেকে 60 টাকা কেজি দরে পিস বিক্রি করা হচ্ছে, এবং একই সাথে কিন্তু এখানকার বিশেষ করে নতুন নতুন যে সবজিগুলো রয়েছে সবগুলো সবজি কিন্তু ইতিমধ্যে আমরা বাজারে লক্ষ্য করছি, এবং সিরাজগঞ্জের সব বাজারে কিন্তু এখন এই নতুন যে সবজি এবং সিরাজগঞ্জে উৎপাদিত সবজি সেগুলো কিন্তু উঠেছে। তবে এখানকার যে সিরাজগঞ্জের বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর চেয়ে সবচেয়ে বেশি কিন্তু চলে যায় ঢাকা এবং চট্টগ্রামে, কিন্তু সবচেয়ে বেশি আমাদের এই সবজিগুলো সরবরাহ করে থাকে, এবং এখান থেকে নিয়ে যাওয়া হয়। এখানকার যারা পাইকাররা রয়েছেন তারা কিন্তু নিয়ে যায়। অর্থাৎ সিরাজগঞ্জের এই বাজারে সব কিছু মিলে যে পরিমাণ সবজি উৎপাদন হয়েছে, এবং এখন পর্যন্ত প্রতি বছরে ঠিক শীতের এই শুরুতেই কিন্তু দাম অনেকটা কমে যায়, কিন্তু এবছর কিন্তু আসলে তেমন একটা আমরা কমতি দেখছি না, কারণ এখন পর্যন্ত কিন্তু সেই দাম বৃদ্ধির যে পর্যায়ে সেই পর্যায়ে রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় সবগুলো সবজিতেই কয়েক টাকা এবং অল্প কিছু টাকা কমেছে। তবে কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই কমে গেছে, অর্থাৎ এখন কিন্তু ধীরে ধীরেই। তবে পেঁয়াজের দাম কিন্তু এখন পর্যন্ত, অর্থাৎ গত সপ্তাহে 120 টাকা কেজি থাকলে আজকে কিন্তু 90-95 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু সিরাজগঞ্জের সবজির বাজারগুলোতে যতই সবজি উৎপাদিত হচ্ছে ততই কিন্তু দাম অনেকটাই কমে আসছে। সোহার, রুবেল ধন্যবাদ। টাঙ্গাইলের সখীপুরে উপজেলা বিএনপির দলীয় কোন্দলে গত 2 দিনে পদত্যাগ করেছেন 2 শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার দুপুর পর্যন্ত পদত্যাগ করেন তারা। পদত্যাগ করা নেতারা জানান, গত 2024-এর 5 আগস্টের পর থেকে নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাচারিতা করছেন সখীপুর উপজেলা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সংগঠনকে উপেক্ষা করে ব্যক্তি কেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন তিনি। এদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমউদ্দিন বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই পদত্যাগ করেছে। ধানের শীষের জয় নিশ্চিতে তৃণমূল এখনও আরও বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেন তিনি। কিছু নেতাকর্মীর পদত্যাগ দলে প্রভাব ফেলবে না বলে জানান তিনি। একই মতামত জানিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই, মূল্যায়ন করা হয়েছে ওই সব লোককে যারা বিএনপির কমান্ড ছেড়ে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের যে দোসর ফ্যাসিস্ট আছে তাদেরকে সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করেছে, সেজন্য তাদের এই ক্ষোভে থেকে তারা দল থেকে পদত্যাগ করেছে। দীর্ঘদিন পর সখীপুরের এবার আমরা ধানের শীষের মনোনয়ন যাকে দেওয়া হয়েছে অ্যাডভোকেট আহমেদ আজম খান, তিনি একজন পরিচ্ছন্ন মানুষ। তার জয়ের সম্ভাবনা নিশ্চিত হওয়াতেই এই ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে। দেশীয় জাতের মুরগি ও ডিম উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন নওগাঁর এক নারী উদ্যোক্তা। শুরুটা 1 বছর আগে মাত্র 70টি মুরগি দিয়ে, আর এখন প্রতি মাসে আয় 60,000 টাকা। তার সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন। চকদোচাই গ্রামে ঢুকতেই বড় একটি মাটির বাড়ি, দোতলার বারান্দায় ইনকিউবেটর বসিয়ে দেশীয় জাতের মুরগির বাচ্চা উৎপাদন করছেন নাজনীন আক্তার। ডিম থেকে যখন বাচ্চা ফুটে বের হচ্ছে তখন যেন নাজনীনের সাফল্যে এক একটি নতুন পালক যুক্ত হয়। মুরগি
মুরগি দিয়ে আগে বাচ্চা ফুটাইতাম, তো মুরগি দিয়ে বাচ্চা হলে আমার পোষাইতো না, 10টা 15টা করে বাচ্চা ওঠে। আমি ভাবলাম যে আমার এই ছোট ইনকিউবেটর আমি কিনি, তার মধ্যে একবারে 200-300 বাচ্চা আমি পাই। তো সেগুলাই আমি আস্তে আস্তে বড় করি, বড় করতে করতে যখন বেশি হয়ে যায় আমি সেগুলো বাজারে সেল করি 400-450 টাকা কেজি। মুরগি পালন করতে বাড়ির উঠানে খামার গড়ে তুলেছেন, অল্প দিনেই ধরা দিয়েছে সফলতা। মেয়ের সাফল্যে অনেকটা নির্ভর বাবা মা। এই 1 বছরে দেখেছি একটু আয় করেছি, তো দেখি কত দূর আগে যেতে পারে। আমি তার শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত ছাড়তেছি না, তো মেয়ের সাথেই থাকবো। নিজের পায়ে দাঁড়ার চেষ্টা করতেছে এবং এই যে ঘাসফুল অফিস থেকে কিছু অনুদান পাইছে, হ্যাঁ, এটার থেকে আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আর এই যখন মুরগি বেচে, যখন ডিম বাচ্চা ফুটায়, তখন আমাকে ভালো লাগে, খুবই ভালো লাগে। যখন ডিম বেচতেছে, আবার কেউ কিনতে আসছে বা বাজারে নিয়ে আসে ডিম, তখন যায় ভালো লাগে। দেশীয় জাত ধরে রাখতে উদ্যোক্তাদের সহযোগিতা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ ও উন্নয়ন সংস্থা ঘাসফুল। এতে একদিকে বেকারত্ব দূর হচ্ছে, অন্যদিকে বাড়ছে আমিষের যোগান, দাবি এই কর্মকর্তার। সারা বাংলাদেশব্যাপী উন্নত জাতের যে সমস্ত আমরা ডিম বা মাংস খেয়ে থাকি, সেখান থেকে তারা দেশীয় জাতের প্রতি কিন্তু আগ্রহ দেখাচ্ছে, বিশেষ করে তার পুষ্টি বা স্বাদ এবং গুণগত মান, এটা কিন্তু বিদেশি বা উন্নত জাতের চাইতে একটু আলাদা। স্বাভাবিকভাবেই এগুলি বিভিন্ন রেস্তোরাঁ বা হোটেলে এদের কিন্তু একটু ডিমান্ড বেশি। সেই প্রেক্ষাপটে আমরা প্রান্তিক খামারিদের আরও উৎসাহ করতেছি। নওগাঁ জেলায় দেশীয় মুরগি উৎপাদনে 250 প্রদর্শনী খামার স্থাপন করার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। নির্বাচনে আবারও জয়ের পথে অ্যাডলফ হিটলার। না জার্মানির একনায়ক নয়, বলছি দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার স্থানীয় নির্বাচনের এক প্রার্থীর কথা। আঞ্চলিক কাউন্সিলের নির্বাচনে 4র্থবারের মতো অংশ নিচ্ছেন তিনি। নিজ এলাকায় তুমুল জনপ্রিয় নেতা, এর আগেও টানা 3 বার জয় পেয়েছেন। বিতর্কিত নাৎসি নেতার সাথে নামের মিল কারণে এবার বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন নামিবিয়ার অ্যাডলফ হিটলার। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উঠে এসেছে তার গল্প। পুরো নাম অ্যাডলফ হিটলার উনোনা, তবে স্থানীয়দের কাছে পরিচিত কাউন্সিলর অ্যাডলফ হিটলার নামেই। 59 বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরেই জড়িত নামিবিয়ার স্থানীয় রাজনীতির সাথে। 1884 থেকে 1915 পর্যন্ত জার্মান উপনিবেশ ছিল নামিবিয়া। সে সময়ে দেশটির হেরেরো ও নামা সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল জার্মানরা। তবুও রয়েছে সাবেক এই উপনিবেশে শিশুদের নাম জার্মান নেতাদের নামে রাখার বহুল প্রচলিত রেওয়াজ। ঠিক তেমনটাই হয়েছে উনোনার সাথে। আমার বাবা কিছু না জেনেই আমার নাম অ্যাডলফ হিটলার রাখেন, কিন্তু তার মানে এই না জার্মানির হিটলারের সাথে আমার মিল রয়েছে। তিনি একজন বিতর্কিত ব্যক্তি, যিনি অসংখ্য মানুষের উপর বর্বর আগ্রাসন চালিয়েছেন। আমি তার মতো একদমই নই। আমার নামটি সরকারিভাবে নথিভুক্ত। এটা পরিবর্তন করার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। নামিবিয়ার বামপন্থী দল সোয়াপোর সদস্য অ্যাডলফ হিটলার উনোনা দেশটির ওসানা অঞ্চলের ওমপুন্ডোজা এলাকার কাউন্সিলর হিসেবে কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। নামিবিয়ার জনসাধারণের আস্থাভাজন হলেও প্রায়ই তাকে বিব্রত হতে হয় তার নাম নিয়ে। জানান নাৎসি নেতার ভয়াবহ মতাদর্শের সম্পূর্ণ বিপরীতে তার অবস্থান। নামিবিয়ার নির্বাচন কমিশনের পূর্বাভাস অনুযায়ী এ দফায় 4র্থবারের মতো দাঁড়িয়েও জয়ের খুব কাছাকাছি আছেন কাউন্সিলর অ্যাডলফ হিটলার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তালেবান সরকারের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দেন তিনি। বলেন, হামলা করলে ইসলামাবাদ তা স্বীকার করে। দাবি করেন পাকিস্তান আফগান জনগণের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। মঙ্গলবার ইসলামাবাদের বিরুদ্ধে খুস্ত সহ একাধিক প্রদেশে বিমান হামলার অভিযোগ তোলে কাবুল। দাবি করা হয় সেই হামলাতে প্রাণ গেছে 9 শিশুসহ কমপক্ষে 10 জনের। গেল মাসে তালেবান যোদ্ধা ও পাকিস্তানি সেনাদের লড়াইয়ে উভয় দেশের কয়েকশো মানুষ প্রাণ হারায়। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী টিটিপিকে আশ্রয় দানের অভিযোগে প্রতিবেশী আফগানিস্তানের সাথে এই উত্তেজনা শুরু হয়।